একটি সংখ্যাই বলে দিতে পারে কোনো একটা অঞ্চল সে অ্যাভারেজ জোনে আছে নাকি পিছিয়ে আছে নাকি এগিয়ে আছে। আজকে আমরা শিখব জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক, জেড স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর। বন্ধুরা দেখো, অনেক ছাত্রছাত্রী আমাকে বিভিন্নভাবে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে বা আমাকে বিভিন্ন আমার ভিডিওতে কমেন্ট করে, জেড স্কোরে স্যার ফর্মুলা জানি, কিন্তু ফর্মুলা জানলেও প্র্যাকটিক্যালে কাজ করতে গিয়ে সেখানে অসুবিধার মধ্যে পড়ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে শেষ পর্যন্ত জেড স্কোরে শিখবো। এক্ষেত্রে প্রথমে জেড স্কোর বিষয়টা কি বা জেড স্কোরের ফর্মুলাটা কি, বা এর যে ডেটা দিয়ে থাকে তোমাদের পরীক্ষায় সেই ডেটা অ্যানালিসিস কিভাবে করবে, বা সেই ডেটার ভিত্তিতে ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর তোমরা ড্রয়িং পার্টটা কিভাবে সামলাবে, একইভাবে এর ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয়, সবটাই একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলের মেম্বারশিপ না নেওয়া থাকলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নাও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর একদম প্রথমেই আমরা জেড স্কোর বিষয়টা কি জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে যখন আমরা কোনো ডেটা পাচ্ছি, আমাদের পরীক্ষায় যে ডেটা দিচ্ছে সেই ডেটা বা আমাদের অপরিশোধিত ডেটাকে আমরা যখন স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে তাকে পরিশোধিত করে বা রূপান্তর ঘটিয়ে যখন একটা নতুন ডেটা পাচ্ছি, সেই নতুন পরিশোধিত মানকেই বলা হচ্ছে জেড স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর। জেড স্কোর আমাদের বলে দেয় কোনো একটা অবজারভেশন মিনের থেকে কতটা বেশি বা কতটা কম। এটা মিনের যদি বেশি হয় তার মানে বুঝে নিতে হবে সেটা পজিটিভ ডেটা আছে, পজিটিভ জেড স্কোর। আর যদি কম থাকে তার মানে বুঝতে হবে সেটা নেগেটিভ জেড স্কোর হয়ে আছে। এরপরে আমরা আমাদের পরীক্ষার জন্য যে ডেটাটা দিয়ে থাকে সেই ডেটাটা দেখে নেব। দেখো, এখানে একটা নদিয়া জেলার 17টা সিডি ব্লকের উপর বেস করে এখানে চাইল্ড পপুলেশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে করিমপুর 1 থেকে দেখতে হচ্ছে করিমপুর 2, তেহাট্টা 1, তেহাট্টা 2, কালীগঞ্জ, নাকাশিপাড়া, নবদ্বীপ, এইভাবে আমাদের 17টা সিডি ব্লক দেওয়া আছে। এই 17টা সিডি ব্লকের এখানে চাইল্ড পপুলেশন দিয়ে দেওয়া হয়েছে। এই ডেটা তোমাদের দেওয়া থাকবে, এর উপর বেস করে জেড স্কোর এখানে ক্যালকুলেশন করতে বলবে। একইভাবে নদিয়ার ম্যাপে এখানে ড্রয়িং করতে বলা হয়েছে। তাহলে এই বিষয়টা তোমাদের দেওয়া থাকবে। তাহলে এইটার উপর বেস করে তোমাদের একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হবে। তাহলে এরপরে আমরা ক্যালকুলেশন পার্টে চলে যাচ্ছি। এখানে ক্যালকুলেশন পার্টে আমাদের প্রথম যে কাজটা হবে এখানে একটা টেবিল তৈরি করা। দেখো, অলরেডি আমি সময় সংক্ষেপের জন্য টেবিলটা রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, আর এরপরে আরো তিনটে। তাহলে আমাদের যেটা দেওয়া থাকছে সেই তিনটে তুলবো আমরা, তার পাশাপাশি আরো তিনটে ঘর করে নিচ্ছে। একইভাবে অনুভূমিক ভাবে দেখো, এখানে 17টা সিডি ব্লক আছে, আর উপরে হেডিং লেখার জন্য একটা, আর নিচে এখানে টোটাল করার জন্য একটা। তাহলে টোটাল 17, 18, 19টা হয়ে যাচ্ছে অনুভূমিক ভাবে। তাহলে এইভাবে আমার একটা টেবিল রেডি হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমি এখানে যে তিনটে বিষয় এখানে লেখা আছে এটা আমরা তুলে দিয়ে, এখানে দেখো সিরিয়াল নাম্বার আছে, তারপরে নেম অফ দ্য ব্লক আছে, তারপরে চাইল্ড পপুলেশন ইন, এখানে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে 1000 কমন নেওয়া হয়েছে অফ 2001, 2001 সালের ডেটার উপর বেস করে করা হয়েছে। এটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এরপরে কি আছে, এক্স মাইনাস এক্স বার আছে, তারপরে এক্স মাইনাস এক্স বারের এখানে স্কোয়ার আছে, তারপরে এখানে জেড স্কোরের ফর্মুলাটা দেওয়া আছে, এক্স মাইনাস এক্স বার বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই বিষয়টা আমাদের করে টেবিল একটা রেডি করে ফেলতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে এরপরে আমাদের ক্যালকুলেশন আছে, এখানে এক্স মাইনাস এক্স বার এখানে বার করতে হবে। তবে তার আগে আমাদের এখানে একটা কাজ হচ্ছে কি না, এই যে চাইল্ড পপুলেশন দেওয়া আছে সেই চাইল্ড পপুলেশনটাকে যোগ করে এখানে সামেশন করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সামেশন এক্স প্রথম বার করতে হবে। তার জন্য আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেব। তাহলে এই ক্যালকুলেটরে আমাদের এখানে যতগুলো ভ্যালু 17টা সিডি ব্লকের, তাহলে সেই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে নেব। দেখো, এখানে 22.07 প্লাস 27.65 প্লাস 29.18 প্লাস 19.23 প্লাস
0.39 প্লাস 24.37 এটা ইকুয়াল টু, তাহলে এখানে আমার 522.74, তাহলে এটা আমরা এখানে লিখে দেব 522.74, তাহলে এটা আমাদের কাজ হয়ে গেল। এরপরে কি বলতে হবে, এখানে দেখো এক্স বার বলে একটা কথা দেওয়া আছে, দেখো এই অংশে আমাদের এক্স বার লাগবে, তাহলে এটাকেও আমরা নির্ণয় করে নেব। তাহলে এর নিচে আমরা এখানে এক্স বার বলে কথাটা লিখব, কিন্তু তার আগে এখানে ফর্মুলাটা এখানে লিখে নির্ণয়টা আমরা করে নেব। তাহলে এর জন্য তাহলে এখানে আমরা ফর্মুলা বলে লিখব, তাহলে দিয়ে তাহলে এখানে আমরা প্রথমটা কি না মিনটাকে বার করতে চাইছি, মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়াল টু, এটার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স বাই এন, এখানে সামেশন এক্স পেয়েছি কত না 522.74, এটা ডিভাইডেড বাই এন মানে হচ্ছে কি এখানে নাম্বার অফ সিডি ব্লক, তাহলে এখানে 17, তাহলে এটা আমরা লিখে নিলাম। তাহলে এটা ডিভাইড করে দেবো, এটা আমার অলরেডি আছে ক্যালকুলেটরে, এটা ডিভাইডেড বাই 17, তাহলে এখানে 30.74, 749 আছে, তাহলে ইকুয়াল টু দিয়ে 30.75, তাহলে এটা আমার প্রথম কাজ হয়ে গেল। এটা এখানে এই অংশটা আমি একইভাবে লিখে দেব, তাহলে 30.75, তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর তাহলে এখানে আমার আরো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, যদিও আমি সেটা পরে গিয়ে বার করব, এখন আমার এইটুকু কাজ নিয়ে এবার কাজটা আমি এগোতে থাকি। দেখো মিন বেরিয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের কি না এখানে এই দুটোর আমার যে উলম্বভাবে দেওয়া আছে দুটো ঘর, এই দুটোর ভ্যালুগুলোকে করতে হবে। তবে এটা করার সময় প্রথমে এই যে ভ্যালুটা কাজটা করতে শুরু করলে তাহলে সেটা এইটা যেটা বেরোবে সিম্পলি স্কোয়ার করে এই কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু তোমার এখানে কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের দিয়ে কাজটা করতে হবে এটা, এবং এক্স মাইনাস এক্স বার অর্থাৎ এইটা যেটা বেরোলো এটা ডিভাইডেড বাই এটা হতে পারতো, কিন্তু এটা স্কোয়ার করে দিয়ে আবার সেই তোমাকে করতে হবেই। ঠিক আছে, সেই দিক থেকে আমরা স্টেপ বাই স্টেপ করে যাই। তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে কি এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স হচ্ছে আমার এটা অলরেডি আমরা দেখো এক্স ধরে নিয়েছি আমরা, তাহলে সেইটা কি করব আমরা সিম্পলি, তাহলে এই অংশে তাহলে 22.07, এটা মাইনাস এক্স বার মানে আমার কত 30.75, দেখো এই জায়গাটা আমি 30.75 আমার সমস্ত ক্ষেত্রে কমন লাগবে, তাহলে এটা যদি কমন লাগে তাহলে আমি সিম্পলি করব কি 30.75 ইকুয়াল টু, এটা হচ্ছে করব আমি স্টোর করব, তাহলে শিফট স্টোর এম ইকুয়াল টু, তাহলে এটা আমার একবার রিকল এম করে দেখে নেব, তাহলে রিকল এম ইকুয়াল টু হচ্ছে আমার 30.75, দেখতে পাচ্ছ, তাহলে আমি এটাকে মেমোরিতে রেখে দিলাম 30.75, কারণ আমি এই বারবার এই ভ্যালুটাকে আমি লিখতে পারবো না, আমি ওই রিকল এম করে করে নিয়ে আসবো। তা এরপর এবার চলো আমরা কাজটা শুরু করি, তাহলে 22.07 এটা মাইনাস রিকল এম, তাহলে এখানে ইকুয়াল টু আমি কি করব এখানে সিম্পলি যা ভ্যালুটা বেরিয়েছে মাইনাস এখানে 8.68, এরপরে মাইনাস অ্যাভয়েড করার জন্য সিম্বল দেওয়া আছে, সুতরাং এটা স্কোয়ার, দেখো এখানে আমাদের স্কোয়ার সিম্বলটা আমরা দেখে নেব, তাহলে এখানে কোন জায়গাটা আমাদের স্কোয়ার দিয়েছে, এটা এক্স স্কোয়ার আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা দিয়ে ইকুয়াল টু করলেই আমরা পেয়ে যাব, তাহলে এখানে 75.34, তাহলে এটা 75.34, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর আবার পরেরটায় আমরা চলে যাব, তাহলে 27.65 এটা কত মাইনাস রিকল এম মাইনাস 3.1 -3.10, এটা স্কোয়ার। আশা করি বোঝাতে পেরেছি, তাহলে এইভাবে আমার প্রত্যেকটা কাজ এগোতে থাকবে।
এবারে দেখো এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের এই এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার এই পার্টটাকে এবার একইভাবে আমাদের যোগ করে ফেলতে হবে। তাহলে দেখো আমি শেষেরটা 40.70 এটা আছে, এটা প্লাস 135.48 প্লাস 77.44 এটা প্লাস 27.87 প্লাস 1.29 প্লাস 2.95 প্লাস 176.09 প্লাস 55.5 প্লাস 161.29 প্লাস 170.56 প্লাস 206.49 প্লাস 436.39 প্লাস 196.56 equal to plus 132.71 plus 2.46 plus 9.61 plus 75.34 equal to, তাহলে এখানে আমাদের এটা সামেশন কি হচ্ছে এটা আমরা লিখে দেব। তাহলে এখানে এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার এটা সামেশন কথাটা দিয়ে দিতে হবে ইকুয়াল টু দিয়ে এখানে 1908.73। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে যাওয়ার পর এরপরের কাজ হচ্ছে জেড স্কোর বার করতে হবে। এবার জেড স্কোরের ফর্মুলা হচ্ছে কি এক্স মাইনাস এক্স বার বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবারে দেখো এখানে এক্স মাইনাস এক্স বারের যে ভ্যালুটা এটা অলরেডি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে গেছি প্রত্যেকটা সিডি ব্লকের জন্য, সেইটাকে সিম্পলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দেব। তাহলে এর জন্য আমাদের আরো একটা কাজ করতে হবে এখানে, তাহলে যেমন মিন নির্ণয় করেছিলাম একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও আমরা নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এটা কি হবে, এর ফর্মুলাটা আমরা একটু লিখে নেব। তাহলে এখানে রুট ওভার, তাহলে এই যে আমাদের সামেশনটা করলাম, তাহলে এখানে এক্স মাইনাস এক্স বার স্কোয়ার এটা ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। তাহলে এর ভ্যালুগুলো একইভাবে আমরা লিখে নেব। তাহলে এখানে 1908.77 এটা ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 17, যেটা দেখো আমাদের অলরেডি 1908.77 আছে, এটা সিম্পলি ডিভাইডেড বাই 17 ইকুয়াল টু যেটা বের হবে তাহলে এটা রুট ওভার হচ্ছে কত 112.27, তাহলে 28 ধরে নিলাম এটা। তাহলে এই যে রুট ওভার আছে রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু তাহলে এখানে হয়ে যাচ্ছে 10.59। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাওয়ার পর সিম্পলি যেমন আমরা এক্স মাইনাস এক্স বারের এক্স বারটাকে আমরা মেমোরিতে রেখে দিয়েছিলাম সেই রকম ভাবে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেও রেখে দেব। তাহলে তার জন্য আমাদের আগের মেমোরিটাকে আমাদের মাইনাস করতে হবে। তাহলে এটা রিকল এম, এখানে তারপর মাইনাস করতে গেলে তাহলে এখানে শিফট এম, দেখো এম এর উপরে এখানে মাইনাস আছে এম মাইনাস, তাহলে এটা মেমোরি মাইনাস হয়ে গেল। এবার এটা ঠিক হয়েছে কিনা দেখে নেব আমরা। তাহলে দেখো আমরা যদি রিকল এম করি দেখো ইকুয়াল টু 0 আছে, তাহলে বুঝে গেলে যে আমার মেমোরি এটা মুছে গেছে। তাহলে এর পরের কাজটা হচ্ছে কি আমার, তাহলে এই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটাকে আমরা এখানে মেমোরিতে রেখে দেব। তাহলে তার জন্য এখানে শিফট এখানে রিকল, রিকল মানে এখানে উপরে এসটিও মানে স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে এম প্লাস, তার জন্য আগে ভ্যালুটাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা 10.59 বা এই 59 এর পর এটাকে 59 সামথিং ছিল এটা 60 করে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। তাহলে 10.6, তাহলে 10.6 এটা ইকুয়াল টু দিয়ে এবারে আমরা করছি কি না শিফট
রিকল মানে স্টোর এম, তাহলে এটা মেমোরিতে চলে গেল। এটা একবার দেখে নেব একইভাবে, তাহলে রিকল এম ইকুয়াল টু দেখো 10.6 এসে গেছে। তাহলে এই বিষয়টাকে এবারে আমরা কি করব, সিম্পলি আমাদের এখানে যে ভ্যালুগুলো প্রত্যেকটা পেয়েছি এটাকে ডিভাইড করব। তাহলে এখানে কি আছে প্রথমে, তাহলে এখানে দেখো এটা প্লাস মাইনাসের ব্যাপার কিন্তু এখানে আছে, এখানে যেমন প্লাস মাইনাসটা এটা স্কোয়ার হওয়ার জন্য উঠে যাচ্ছিল, তাহলে এক্ষেত্রে কিন্তু আবার এখানে আসবে, কারণ এই প্লাস মাইনাসটাই আমরা বুঝবো যে এখানে কোনটা আমার নেগেটিভ বা পজিটিভ জোনে আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যাভয়েড করার জায়গা নেই, তাহলে এখানে মাইনাস, সিম্পলি এটা মাইনাসে যেটা থাকবে এখানে গিয়ে মাইনাস হবে, এখানে তুমি মনে করলে মাইনাস সাইনটা এখানে গিয়ে লিখবে, কেমন? তাহলে এখানে আমরা মাইনাসটাকে খালি মাথায় রাখছি, তাহলে আর মাইনাসটা আবার লিখছি না। তাহলে 8.68 এটা ডিভাইডেড বাই রিকল এম, তাহলে 0.81, তাহলে মাইনাস 0.81। তারপরেরটা 3.1 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটাও মাইনাস আছে দেখো, তাহলে এটা মাইনাস 0.29। এরপরেরটা একইভাবে এটাও মাইনাস আছে দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমাদের 1.57 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটাও মাইনাস 0.14। এরপরেরটাও মাইনাস আছে দেখো, এটা 11.52 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1.08 বা এটা 0.6 আছে তারপরে, তাহলে এটা 9 করে দিচ্ছি। এই বিষয়টা তোমরা প্রত্যেকটা মাথায় রাখবে, কারণ 0.0 পরে এখানে যদি পরের ঘরটা 5 বা তার বেশি থাকে তাহলে আগের ঘরটায় 1 বাড়িয়ে নেবে। এরপরেটা দেখো এটা কিন্তু প্লাসে আছে, তাহলে এটা 14.02 ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে প্লাসে 1.32। একইভাবে পরেরটা দেখবো, এটাও প্লাসে আছে দেখো 20.89 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে 1.97। তারপরেরটাও এখানে দেখো মাইনাসে আছে, এখানে 14.37 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা মাইনাস 1.35। 55 আছে, এটা 36ও করে দিতে পারো, 55 দু রকমই করা যায়। তাহলে তারপরেরটা হচ্ছে মাইনাস, এখানে 13.06 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটাও মাইনাসে আছে 1.23। এরপরেরটাও মাইনাসে আছে দেখো, তাহলে এটা 12.7 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটাও মাইনাসে হবে মাইনাস 1.19। তারপরেরটা এখানে 7.45 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা প্লাসে আছে, তাহলে 0.70। এটা 13.27 এখানে দেখো প্লাসে আছে, ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটা 1.25। একইভাবে পরেরটা হচ্ছে 1.72 এটা প্লাসে আছে, এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা 0.16। তারপরেরটা দেখো মাইনাসে আছে, এটা 1.14 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা মাইনাস এখানে 0.10 বা 11 করে দিলাম। এরপরেরটা মাইনাসে আছে 5.28 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 0.49। এবার এটা মাইনাসে আছে করে দিলাম। তারপর এটা 8.8 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে প্লাসে আছে দেখো 0.83। তারপর এটা 11.64 এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে 1.09।
এর পরেরটা দেখো মাইনাসে আছে, এটা হচ্ছে 6.38, এটা ডিভাইডেড বাই রিকল এম ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস 0.60, এটা 0। তাহলে এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশনের কাজ হয়ে গেল। এই ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমাদের সিম্পলি কাজ হচ্ছে একটা বর্ডার দিয়ে দিতে হবে ভালো করে। তাহলে এটা আমরা সব দিকে বর্ডার দিয়ে দেব। তাহলে এটা বর্ডার দেওয়া হয়ে গেল। এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদের উপরে একটা হেডিং লিখে দেব, এখানে ক্যালকুলেশন টেবিল ফর জেড স্কোর। তাহলে এটা আমরা এটা এখানে হেডিং করে দেবো। তাহলে এখানে আমরা লিখে দেব তাহলে এই ক্যালকুলেশন টেবিল ফর জেড স্কোর হয়ে গেল, এটা আমাদের হেডিং হয়ে গেল। তাহলে এই হলে আমাদের টোটাল ক্যালকুলেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে এই ক্যালকুলেশনের উপর বেস করে আমাদের ড্রয়িং পার্টে চলে যাব। এর জন্য আমাদের একটা ম্যাপ নিতে হবে। এখানে দেখো আমি তোমাদের সামনে এখানে নদিয়া জেলার একটা ম্যাপ নিয়ে নিয়েছি। এই ম্যাপটার উপর বেস করে আমাদের কাজটা করতে হবে। এই নদিয়ার ম্যাপে আমরা কাজটা করার জন্য এখানে আমাদের যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটাটাকে একটু ভালো করে দেখে নেব। এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে, লোয়েস্ট ভ্যালু কত আছে, সেই বিষয়টা আমাদের প্রথমে দেখে নিতে হবে। দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে নাকাশিপাড়া, দেখতে পাচ্ছ এই জায়গায় এখানে 1.97, এটা আমাদের জেড স্কোরের হাইয়েস্ট ভ্যালু। আর লোয়েস্ট হচ্ছে দেখো কত না, আমাদের মাইনাসে যদি আমরা দেখি, এখানে মাইনাসে দেখো 49, এখানে -1.29, মাইনাস এইটা সব থেকে হচ্ছে নেগেটিভে হচ্ছে সব থেকে বেশি নবদ্বীপ। তাহলে এই দুটো পাশাপাশি দেখো, এখানে নাকাশিপাড়া হচ্ছে হাইয়েস্ট আর এদিকে লোয়েস্ট হচ্ছে -1.35। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের এখানে 0 পয়েন্টটাকে মিডিল রেখে, তাহলে 0 থেকে আমরা 1 +1 তারপরে +1 এর বেশি, একইভাবে মাইনাসে আমরা 0 থেকে -1 আর -1 এর বেশি। তাহলে এইভাবে আমরা 4টে জোনে ভাগ করব। এবার তোমরা যদি মনে করো এটাকে 6টা জোনেও ভাগ করতে পারো, এখানে 0.5 করে আরো জোনটাকে বাড়াতে পারো। এটা তোমাদের বিষয়টাকে যত আরো স্টাডিটাকে বাড়াতে চাইবে বা আরো মাইক্রো লেভেল স্টাডি করতে চাইবে, আরো মানে বিষয়টা আরো যদি জোনেশন করে আরো বিষয়টাকে মজবুত করতে চাও, তাহলে সেক্ষেত্রে করতে পারো। এটা আমি 4টে জোনে তোমাদের ভাগ করে দেখাবো। এখানে দেখো এর জন্য আমি তাহলে এখানে একটা ইন্ডেক্স আগে রেডি করে নেব। এই জায়গাটায় আমি একটা ইন্ডেক্স করে দেব। তাহলে এখানে আমার যে জায়গাটা আছে আমি এই জায়গাটায় করে নেব। তাহলে এর জন্য আমি সেট স্কোয়ারে 90 ডিগ্রি একটা নিয়ে নেব, আর এখানে আমি কালো পেন একটা নেব। তাহলে এই জায়গায় আমরা এখানে তাহলে এখানটা আমি করে নেব কাজটা। তাহলে এই হলো। এবারে সিম্পলি আমরা করব কি, স্কেল দিয়ে এখানে 4টে ভাগ করতে চাইছি। তাহলে সেই অনুযায়ী তাহলে এখানে আমি যদি 1 সেমি করে রাখি, ধরো আমি এই জায়গাটা এই বরাবর রাখলাম 1 সেমি, 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে 1 2 3 4, এটাকেই আমরা এখানে করে দেব। তাহলে এখান থেকে 3 4, এই এইগুলোকে আমি যোগ করে দেব সিম্পলি। এবারে আমাদের ভ্যালুগুলো আমরা যেটা ঠিক করলাম যে 0 আমরা মিডিল রাখছি, এবার 0-র উপরে এখানে +1 আর উপরে +1 এর বেশি,
একইভাবে এটা -1 আর -1 বেশি যেটা হবে সেটা নিচে চলে যাবে। এবারে আমাদের এখানে একইভাবে আমরা যে সিম্বলটা ইউজ করব এখানে ডোনেশন করার জন্য বা এই বিষয়গুলোকে দেখানোর জন্য প্রত্যেকটা ব্লককে, তাহলে সেটাও একটা ঠিক করে নেব। তাহলে এখানে মাইনাসের ক্ষেত্রে আমরা ডট ডট দেব, আর বাদ বাকিটা আমাদের সলিড কালার দেব। তাহলে এখানে দেখো আমি প্রথমে প্রত্যেকটা ক্ষেত্রে এই মিডিলটাকে আমরা এই বরাবর ভাগ করে দিচ্ছি। তাহলে 0 থেকে যেটা প্লাসে থাকবে সেটা সলিড কালার হচ্ছে, এবং সেটা ধরো আমি এই যে গ্যাপটা আমি স্কেল দিয়েই যা কাজ করব, এখানে আলাদা আর কোনো মাপের ব্যবস্থা নেই। তাহলে এইটা করলাম। একইভাবে উপরের দিকেও দেখো এইভাবে এটা করে দিলাম। তাহলে এটা আমার +1 এর ক্ষেত্রে, একইভাবে -1 এর ক্ষেত্রেও আমরা এই একই পদ্ধতি ফলো করব, শুধু এটা ডট ডট হয়ে যাবে। দেখো এই এই একই মাপ নিয়েছি আমি, এখানে শুধু ডট ডট হয়ে গেল। এদিকেও একইভাবে এটা আমার ডট ডট হয়ে গেল। এটা তাহলে আমার দুটো জোনের জন্য আমার সিম্বল হয়ে গেল। একইভাবে উপরের দুটো জোনের জন্য একইভাবে আমরা এই মেথড এখানে কোরোপ্লেথ মেথড যে আমরা অ্যাপ্লাই করি, কোরোপ্লেথের যে শেডিং মেথড, তাহলে সেই শেডিং মেথড এক্ষেত্রেও আমরা দিচ্ছি। এরপরে এটাকে আমরা করবো কি, একটু ঘন ঘন করে দেব। তাহলে এটা থেকে একটু বেশি ঘন দেখিয়ে দেবো, কারণ এখানে কনসেন্ট্রেশন বেশি হয়েছে, পজিটিভ বা নেগেটিভ দুটো ক্ষেত্রেই। তাহলে নেগেটিভের জন্য নেগেটিভে এখানে বেশি হবে, আর পজিটিভ। এবার এটার জন্য আমরা সিম্পলি তাহলে এই যে যেটা করছিলাম এর আগে, এটাকে যে একটা রাখছিলাম, তাহলে এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। তাহলে সিম্পলি এটা দুটো। এবার তোমরা যদি মনে করো না আরো একটু ঘন ঘন দিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার বিষয়টা বোঝানো নিয়ে কথা। তাহলে এই হলো। একইভাবে এটার ক্ষেত্রেও আমরা এটা ডট ডটে হবে, দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে আমরা করে দিলাম। তাহলে এটা আমাদের সিম্বল রেডি হয়ে গেল। কি কি আমরা শেডিং মেথড করছি, শেডিং মেথডে কিভাবে দেখাবো সেটা আমরা ইন্ডেক্সে করে নিলাম। তাহলে এটা কি দেখাচ্ছি না, এটা জেড স্কোর দেখাচ্ছি। তাহলে এটা আমরা এখানে লিখে দেবো জেড। তাহলে এটা আমরা লিখে দিলাম, আর উপরে আমরা এটা ইন্ডেক্স করে দিলাম, দিয়ে এটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে এই হলো। এবারে আমাদের কাজ কি না, এখানে কার ক্ষেত্রে কত ভ্যালু আছে সেই অনুযায়ী আমরা যে জোন ভাগ করব সেটা দেখে নেব। দেখো প্রথমে আমি যদি 0 থেকে 1-এ আমাদের প্লাস জোনটা দেখি, তাহলে সেই প্লাস জোনে কে কে আছে। তাহলে এটার জন্য আমি তোমাদের খালি বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে যে দুটো আমি কালারিং পেন দিয়ে তোমাদেরকে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হাইলাইটারে আমি দেখো এখানে 0 থেকে +1 এর মধ্যে কারা কারা আছে না, 0 থেকে +1 এর মধ্যে দেখো এটা একটা দেখতে পাচ্ছি আছে, তাহলে এটা একটা আছে, দুটো, তিনটে হয়ে গেল। আর এদিকে কেউ আছে নাকি দেখলাম, না নেই। তাহলে এই তিনটে আছে। এটা কিন্তু তোমরা দাগ করবে না পরীক্ষার হলে। তাহলে এটা আমরা নীল কালার দিয়ে বিষয়টাকে দেখাচ্ছি। সুতরাং এই এর যে শেডিং আমরা মেথড অ্যাপ্লাই করেছি সেই মেথডেই এখানে আমরা কাজটা করব। তাহলে এই তিনটে মানে কে কে আছে না, কৃষ্ণনগর 1, হাঁসখালি, আর হচ্ছে এখানে রানাঘাট 2। তাহলে এই তিনটেকে একবার তাহলে এখানে আমরা দেখে করে নেব। তাহলে কৃষ্ণনগর 1, তাহলে কৃষ্ণনগর 1, হাঁসখালি, আর হচ্ছে রানাঘাট 2। ঠিক আছে। এই একইভাবে তাহলে আমরা এই যে বাঁকটা রেখেছি এই বাঁকটাই কিন্তু এখানে রাখবো। দেখো আমি এখানে একটা আমি টেনে নিচ্ছি, একটা টেনে নিচ্ছি, তারপরে এটা আমি বাদবাকিগুলো করে নেব। তাহলে সিম্পলি কি হবে, এবারে এই অ্যাঙ্গেলটাকে ফলো করে আমরা সিম্পলি স্কেল বসিয়ে টানতে থাকবো। এবারে যেখানে যেখানে লেখা আছে সেই লেখার উপর দিয়ে চাওয়াবে না, তাহলে বিষয়টা লেখাগুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে।
এবারে দেখো এই যে কাজটা করছো, তাহলে এটা আমরা করতে থাকবো এইভাবে। এটাও আছে, তাহলে এটাও এখানে এইভাবে নিয়ে নেব, এখানেও আছে। তাহলে এদিকটা হয়ে গেল। আর এখানে তোমার একটুখানি কাজ আছে, যেখানে আমি স্টার্ট করেছিলাম সেই জায়গায় আরেকটা লাইন আমাদের হতে চাইছিল, তো সেটাও আমরা করে দিলাম। তাহলে এই হলে আমাদের প্রথম ঘরটার কাজ হয়ে গেল। এরপরে আমার পরেরটা আরো ঘন ঘন আছে, এবং সেইটা কোনগুলো আছে আমরা দেখে নেব। দেখো এখানে ওয়ান বা তার বেশি যেগুলো আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি চাকদা, তাহলে একটা আছে চাকদা। আর হচ্ছে এখানে দেখো এটা আছে চাপড়া, তাহলে দুটো, দুটো ঘর। এটা একটা আছে নাকাশিপাড়া, তিনটে। তারপরে কালীগঞ্জ, চারটে। তাহলে চারটে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমরা একইভাবে এখানে দাগ দিয়ে নেব। তাহলে চারটে কে কে, না কালীগঞ্জ, যে নাকাশিপাড়া, কালীগঞ্জ আছে, এদিকে চাপড়া আছে, চাপড়া এটা, আর হচ্ছে চাকদা। ঠিক আছে, চাকদা। তাহলে এই টোটাল চারটে আমরা, এই একই কালারে হবে, শুধু এটা আরেকটু ঘন ঘন হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্গেল, একই অ্যাঙ্গেল থাকবে আমার, বলেই দিয়েছি। তাহলে এটা আমরা সিম্পলি এর মিডিল দিয়ে আরো একটা করে টেনে দেব। এটা যেহেতু অলরেডি টানা আছে, সেই জন্য আমি দেখে এর মিডিল করে দিয়ে দিচ্ছি। এটা তবে তোমরা ওইভাবে স্কেলটাকে ঘুরিয়ে বসিয়ে যেভাবে একটু আগে করছিলাম, তাহলে সেইভাবে করবে তোমরা।
তাহলে এখানে দেখো আমাদের যে সিডি ব্লকগুলো আমরা ঠিক করেছিলাম যে এখানে 1 2 3 4টে, তাহলে 4টে সিডি ব্লকে 1 2 3, আর এদিকে নিচে চাকদারটা বাকি আছে, তাহলে চাকদারটাও একইভাবে আমরা করে দেব। তাহলে এখানে এই 4টে সিডি ব্লকে আমরা এই শেডিং মেথড যে আমরা অ্যাপ্লাই করা ছিল আমরা করে দিলাম। এরপরে আমরা মাইনাসে আমাদের দেখে নেব। তাহলে মাইনাসের জন্য আমরা একইভাবে অন্য কালারিং পেন নিয়ে, হাইলাইটার নিয়ে আমরা কি করছি, তাহলে -1 এর ভিতর যেটা আছে, তাহলে এখানে একটা আছে, একটা, এখানে দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা 5টা, একটা 6টা আছে, টোটাল 6টা। তাহলে আমরা ওই পদ্ধতি শেডিং মেথড অ্যাপ্লাই করে আমরা করে দেব, তবে ডট ডটে হবে। তাহলে এর জন্য আমরা এই 6টা সিডি ব্লককে আমরা দেখে নেব কে কে আছে, না হরিণঘাটা আছে 1, আর এদিকে আছে রানাঘাট 1, শান্তিপুর, তাহলে 3টে হয়ে গেল, 3টে। আর উপরে এদিকে আমাদের করিমপুর 1, করিমপুর 2, আর হচ্ছে তেহট্ট 1, আর তেহট্ট 1-এ আমরা এই একই সিম্বল দেব। তাহলে এই সিম্বলের জন্য আমরা একই অ্যাঙ্গেলে কাজটা করব, একই কালারিং পেন নেব। তাহলে এখানে একটা লাইন আমরা এখানে টেনে নেব। তাহলে এই হলে আমাদের এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সিডি ব্লকে আমরা -1 এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল আমরা সেটা করে দিলাম। এরপরে রয়েছে আর বাদবাকি যেটা পড়ে রইলো, তো সেটা এখানে কটা আছে একবার দেখে নেব, কাউন্টিং ঠিকঠাক আছে নাকি। তাহলে এখানে দেখো এই জায়গায়, এখানে এটা প্লাসে এগুলো আছে, মাইনাসে 1টা 2টো 3টে 4টে, তাহলে আর 4টে বাকি থাকার কথা, একটা, ও এইটাও এর মধ্যে আসবে। তাহলে এখানে বাদবাকি পড়ে থাকবে এখানে 1টা 2টো 3টে 4টে, তাহলে এই 4টে পড়ে থাকবে, এটা এখানেই এই ডট ডট এতে আসবে। তার কারণ আমরা দেখে নিচ্ছি শান্তিপুর রানাঘাট, তাহলে এখানে দেখো এই যে শান্তিপুর রানাঘাট, তাহলে এই দুটো আছে -1 এর ভিতর। তাহলে এটাও আমরা করে দেব একইভাবে। তাহলে এই হলে আমার হয়ে গেল, আর এখানটা একটুখানি করে দিতে হবে। এরপরে বাদবাকি যেটা পড়ে রইল মাইনাস এখানে 1 এর বেশি, অর্থাৎ ঘন করে হবে সেটা ডট ডট লাইনে, তাহলে সেটা আমরা এখানে দুটো আছে, তাহলে এটা আমরা এখানে করে দেব, এই অ্যাঙ্গেলটা রেখেই আমরা করব।
এখানে আর পড়ে থাকছে আর দুটো সিডি ব্লক। এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে আমরা ধরে নেব। তাহলে এইভাবে আমাদেরকে শেডিং মেথড অবলম্বন করে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে আমরা ডট ডট লাইন টানবো, আর প্লাসের ক্ষেত্রে এখানে স্ট্রেট লাইন হবে, এখানে কোনো ডট ডটের কোনো থাকবে না অবস্থা। তাহলে এই বিষয়টা মেনটেন করে আমরা এখানে তাহলে ইন্ডেক্স করে দেওয়া হয়েছে, এখানে পুরো কাজটা হয়ে গেল। তাহলে এর ভিত্তিতে আমরা এরপরে করব কি, এখানে হেডিং, সাবহেডিং, বর্ডার, তাহলে এই কাজগুলো আমরা করে নেব। তাহলে এর জন্য আমরা প্রথমে বর্ডার একটা দিয়ে নেব। তাহলে এই আমাদের বর্ডার হয়ে গেল, এখানে নট লাইন দেওয়া আছে। এখানে স্কেল বিষয়টা একটুখানি যদি মনে করো তোমরা ভালো করে কাজটা করে দিতে পারো, তাহলে এখানে আমরা স্কেল বলে লিখে দিলাম। সবসময় ভালো দেবে না, তোমরা মনে করলে কাজটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারো। এটাকেও মনে করলে বর্ডার দিয়ে ভালো করে করতে পারো। তাহলে এই হয়ে গেল। এবারে আমাদের হেডিং কি হবে আর সাব হেডিং কি হবে। দেখো, হেডিং আমরা সিম্পলি জেড স্কোরের কাজ করছি, সুতরাং জেড স্কোর হেডিং হচ্ছে। এরপরে এটা আমরা কি দেখাচ্ছি না, চাইল্ড পপুলেশনের ডিস্ট্রিবিউশনটাকে দেখাচ্ছি বা কনসেন্ট্রেশনটাকে দেখাচ্ছি। তাহলে এই দুটো বিষয়কে আমরা এখানে হেডিং এবং সাব হেডিং এ লিখে দেব। তাহলে প্রথম কাজটার জন্য আমরা আগে পেন্সিলে একটা দাগ ফেলে নেবো, যাতে আমাদের বিষয়টা করতে লিখতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা সিম্পলি উপরে তাহলে হেডিং লেখার জন্য এই জায়গাটা করে দিলাম, আর এর নিচে সাব হেডিং দেব। তবে সাব হেডিং লেখার জন্য যদি মনে হয় আরো একটু এটা কম বেশি করার প্রয়োজন আছে, করে দিতে পারো, কারণ এখানে জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে। এটা সিম্পলি আমি আরেকটু তুলে দিতে চাইছি। তাহলে এটাকে আমরা একদম উপর করে করছি। এই রইল, এখানে শোয়িং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হলো। তাহলে এবারে আমরা হেডিং সাব হেডিংটা লিখে দেব। তাহলে এটা প্রথম হচ্ছে জেড স্কোর, তাহলে এটা একদম ঠিক মিডিল করে আমরা জেড, এটা আমাদের লেখা হয়ে গেল। এটা আন্ডারলাইন করে দেব। এখানে শোয়িং, এখানে শোয়িংটাকে মনে করলে মিডিল লাইন রাখতে পারো, আর যদি ধার থেকে লেখো লিখে দেবে। তাহলে শোয়িং concentration of child population এনে কি নদিয়া, আর এটা 2001 2001।
তাহলে এই বিষয়টাকে দুটো লাইনে করে দেবে। এখানে শোয়িংটাকে আমি যদি মিডিল লাইন করে দিতাম, এখানে জায়গাটা শর্ট আছে সেই জন্য দাঁড় করানো একটু অসুবিধা হলো, তোমরা চেষ্টা করবে এইভাবে বিষয়টাকে শোয়িংটাকে দ্বিতীয় লাইন দিয়ে তৃতীয় লাইন করলে তাহলে এটাকে ধরে যেত এই জায়গাটা। ঠিক আছে, অসুবিধা নেই, বিষয়টা আমাদের ঠিকঠাকভাবে দিলেই হবে। তাহলে এই হয়ে যাওয়ার পর এখানে আমরা পেন্সিলের দাগগুলো সিম্পলি মুছে দেব। দিলেই এখানে আমার ড্রয়িং এর কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ড্রয়িং এর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই দুটো বিষয় থেকে ইন্টারপ্রিটেশন অংশে চলে যাব। তাহলে ইন্টারপ্রিটেশন অংশে আমরা সিম্পলি করব কি, তোমাদেরকে একদম লিখে আমি দেখিয়ে দেব বিষয়টা, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের যে জায়গার ডেটা দিয়েছে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, তাহলে সেই জায়গার বিষয়টা আমি বলে নেব কি দেওয়া আছে, কি কাজ করতে বলেছে। তাহলে এখানে দেখো জেড স্কোর মানচিত্রে আমরা নদিয়া জেলার 17টি জেলার কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক বা সিডি ব্লক এর 2001 সালের শিশু জনসংখ্যার ঘনত্বের আঞ্চলিক বৈচিত্র্য জেড স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোরের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। তাহলে এই বিষয়টা আশা করি যেটা দিয়েছে আমরা সেই বিষয়টা লিখলাম। এরপরে আমরা কি করেছি না, জেড স্কোরের ফর্মুলাটা দিয়ে দিয়েছি। এখানে জেড স্কোরের ফর্মুলা কি আছে না, এক্স মাইনাস এক্স বার বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে আমরা বলে দিয়েছি এখানে ডেফিনাইট র স্কোর আছে, আর এটা মিন অফ র স্কোর, আর হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই তিনটে বিষয় বলা হয়েছে। এরপরে আমাদের এই টোটাল অঞ্চলটাকে আমরা বিভাজন করে নিচ্ছি। আমি বললাম যেমন 4টে অঞ্চলে আমি ভাগ করছি, এখানে তোমরা 4টের জায়গায় 6টাও করতে পারতে। তাহলে যে তোমাদের দেখে যেটা মনে হবে যে সেই অনুযায়ী একটা ভাগ করে নেবে। দেখো আমি এখানে জেড স্কোরের ধনাত্মক এবং ঋণাত্মক মানের উপর ভিত্তি করে সমগ্র নদিয়াকে 4টে অঞ্চলে ভাগ করা হয়েছে। এখানে উচ্চ জেড স্কোর বিশিষ্ট অঞ্চল, তাহলে যেসব ব্লকে জেড স্কোর 1-এর বেশি আছে, +1 এর বেশি আছে, যেখানে শিশু জনসংখ্যার ঘনত্ব জেলার গড় মানের তুলনায় অনেক বেশি, তাহলে সেই ব্লকগুলোকে এই ঘরের মধ্যে বা এই অঞ্চলে দেখানো হয়েছে। তাহলে এর মধ্যে কে কে পড়ছে না, এখানে নাকাশিপাড়া পড়ছে, কালীগঞ্জ পড়ছে, চাপড়া পড়ছে, আর চাকদা পড়ছে। তাহলে এই 4টে। এরপরে এদের ভ্যালুগুলো এর পাশে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর এই অঞ্চলগুলিতে শিশু জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃষি কার্যকলাপ, তারপরে ঘন জনবসতি এবং সামাজিক অর্থনৈতিক সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি হওয়ার জন্য এখানে শিশু জনসংখ্যার বেশি কেন্দ্রীভবন ঘটেছে। তাহলে এই বিষয়টা আমরা এখানে আলোচনা করে দিলাম। এরপরে দ্বিতীয় জেড স্কোরের যে মধ্যম জেড স্কোর বিশিষ্ট অঞ্চল, যেটা আমাদের ছিল 0 থেকে 1-এর মধ্যে, তাহলে সেই অংশটাকে আমরা এখানে দেখাবো। এর মধ্যে কোন কোন অঞ্চলগুলো বা ব্লকগুলো পড়েছে না, কৃষ্ণনগর 1 আছে, রানাঘাট 2 আছে, হাঁসখালি আছে। একইভাবে আমরা তাহলে এই অঞ্চলগুলো আমাদের একইভাবে লিখে নেব। এই অঞ্চলগুলিতে শিশু জনসংখ্যার ঘনত্ব মাঝারি প্রকৃতির, এখানে গড়ের তুলনায় সামান্য বেশি শিশু জনসংখ্যা দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়টা আমরা এখানে করে দিলাম। তারপরে হচ্ছে গড় মানে নিকটবর্তী অঞ্চল, মানে মাইনাসে আছে যেটা, মানে 0 থেকে -1 এর মধ্যে যেটা পড়ছে, তাহলে সেইগুলো এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার এর মধ্যে শান্তিপুর আছে, এখানে তেহট্টা 1 আছে, করিমপুর আছে, করিমপুর 2, করিমপুর 1 দুটোই আছে, রানাঘাট 1 আছে, আর হরিণঘাটা আছে। তাহলে এই প্রত্যেকটার ভ্যালু আমরা একইভাবে লিখে দিয়েছি কার কত। তারপরে এই অঞ্চলগুলোতে এখানে শিশু জনসংখ্যার ঘনত্ব স্বাভাবিক বন্টনের কাছাকাছি অবস্থান করছে। তারপরে নিম্ন জেড স্কোর বিশিষ্ট অঞ্চল, যেখানে -1 এর বেশি আছে, তাহলে 1 এর বেশি মানে 1 এর থেকে আরো বেশির দিকে যেটা আছে, তাহলে সেই ঘরগুলোর মধ্যে কে কে পড়েছে না, তেহট্টা 2 পড়েছে, নবদ্বীপ আছে, কৃষ্ণগঞ্জ আছে, কৃষ্ণগঞ্জের পরে এখানে কৃষ্ণনগর 2 আছে। তাহলে এইভাবে আমরা দেখিয়েছি, একইভাবে তাদের ভ্যালুগুলো পাশাপাশি লিখে দিয়েছি। এবার এই অঞ্চলে শিশু জনঘনত্ব তুলনামূলকভাবে কম হওয়ার কারণ হচ্ছে কি, এখানে ঘন বসতি হতে পারে বা সীমিত অর্থনৈতিক সুযোগ সুবিধা বা পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকার জন্য এই অঞ্চলগুলো আমরা অপেক্ষাকৃত কম এখানে শিশু জনঘনত্ব দেখতে পাচ্ছি। তাহলে এই টোটাল আমাদের আলোচনা। তাহলে এই আলোচনার উপর বেস করে আমরা একটা কনক্লুশন পার্টে চলে যাব। টোটাল ম্যাপটা দেখি আমরা সামগ্রিকভাবে কি দেখতে পাচ্ছি না, এখানে নদিয়া জেলায় টোটাল কিন্তু এখানে শিশু জনসংখ্যার বন্টন কিন্তু একরকম নেই। এখানে সব জায়গায় একইভাবে বন্টিত হয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
এখানে আঞ্চলিক বৈষম্য রয়েছে শিশু জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে। এবারে আমরা দেখো যদি দেখি এটা কোন দিকে বেশি কম যদি বিষয়টা দেখি, তাহলে দেখো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে বেশি আছে। এখানে জেড স্কোরের মান এখানে 1-এর বেশি হচ্ছে এই অঞ্চলটা। একইভাবে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে একইভাবে চাকদার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এই সামগ্রিকভাবে আমরা যদি বলি টোটাল জেড স্কোরের বন্টনের নিরিখে নদিয়া জেলার কিন্তু আঞ্চলিক যে বৈষম্য, এখানে জেড স্কোরের যে শিশু জনসংখ্যার আঞ্চলিক যে বৈষম্য, এটা কিন্তু খুব ভালো মতো চোখে পড়ছে বা বিদ্যমান রয়েছে, যেটা আমরা এখানে আমাদের এই পরিসংখ্যানের ভিত্তিতে বিষয়টাকে এই জায়গায় এস্টাবলিশ করতে পারছি। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জেড স্কোর সম্পর্কে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। পাশাপাশি মেম্বারশিপ যদি না নেওয়া হয়ে থাকে এই চ্যানেলটা শ্রীবৃদ্ধির জন্য তোমরা অবশ্যই মেম্বারশিপ নিতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।